আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি জাফরিনা ইয়াসমিন চলে এসেছি নাবা টিউটোরিয়াল থেকে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আর্থিক বিবরণীর একদম বেসিক থেকে। তো সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা, আর আর্থিক বিবরণী ভয় পাও না এমন স্টুডেন্ট খুবই কম আছে। তো এমন স্টুডেন্ট যারা আর্থিক বিবরণী একদমই পারো না, একদমই অ্যান্সার করতে পারবা না, তাদের জন্য এই ভিডিও। তোমরা যদি এই ভিডিওটা দেখো অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবা। আর্থিক বিবরণী একদম প্রথম থেকে, একদম বেসিক থেকে তোমাদেরকে বোঝাবো, যাতে অন্তত তোমরা বিশদায় বিবরণীটা অ্যান্সার করতে পারো। এবং এই ভিডিওটা যদি তোমরা ভালো মতো বুঝো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী নিয়েও আলোচনা করব। তাহলে তোমরা ইনশাল্লাহ দুইটা পার্টি খুব ভালো করে বুঝতে পারবে। আচ্ছা চলো প্রথম থেকে একদম বুঝাই, যে প্রথমে বিশদায় বিবরণীতে আসলে কি কি আসবে সেটা একদম প্রথম থেকে আমরা একটু খেয়াল করে জেনে নিই। দেখো, বিশদায় বিবরণীতে আমরা ওইসব জিনিসকে আনবো যেই সব একদম আমাদের প্রত্যক্ষভাবে জড়িত ক্রয়ের সাথে, একদম প্রত্যক্ষ মানে একদম ক্রয়ের সাথে পুরোপুরি ভাবে জড়িত। সেগুলোই হচ্ছে আর্থিক আয় বিবরণীতে, এখানে বিশদায় বিবরণীতে আসবে। তো প্রথমে দেখো, বিক্রয় বিক্রয় দিয়ে আমরা শুরু করব। বিক্রয় যেহেতু আমাদের আয়, বিক্রয় যেহেতু আয়, আয় থেকে যদি আমি খরচগুলো বাদ দিই তাহলে আমাদের মোট লাভটা বের হবে। সেজন্য আমরা কি করব, প্রথমে বিক্রয়, আর বিক্রয়ের সাথে সরাসরি ভাবে যা যা সম্পৃক্ত আছে সব আমরা এখানে অ্যাড করব, আর প্রয়োজন হলে বাদ দিব। যেমন ধরো বিক্রয়, যদি বিক্রয় ফেরত থেকে থাকে, যদি বিক্রয় ফেরত হয় তাহলে কি বিক্রয়ের পরিমাণটা কমে যাবে। বিক্রয় ফেরত থাকলে বাদ দিব, বার্তা থাকলে বাদ দিব। আর অলিখিত অথবা ধারে, কি অলিখিত বা ধারে, এই দুইটা যদি থাকে তাহলে আমরা বিক্রয়ের সাথে যোগ করে দিব। তাহলে কি করলাম, বিক্রয়ের সাথে ফেরত বার্তা বাদ দিলাম, আর অলিখিত বা ধারে বিক্রয় যোগ করে দিলাম। তাহলে এটা হলো আমাদের নিট বিক্রয়। এরপর আমরা কি করব, আমরা যে খরচগুলো করেছি একদম প্রত্যক্ষভাবে সরাসরি যে খরচগুলো, সেগুলোকে বাদ দিয়ে দিব। এই যে বাদ দিব, এটা কি বিক্রিত পণ্যের ব্যয়, এটা আমরা বের করব। তাহলে কি, প্রথমে প্রারম্ভিক মজুদ, অর্থাৎ বছরের প্রথমে আমাদের যেই পণ্য মজুদ ছিল সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ, লিখলাম। এরপর ক্রয়, ক্রয়ের সাথে যা যা বাদ দেওয়ার থাকবে, যেমন ফেরত, বাট্টা, আমি সব একসাথে লিখে দিয়েছি। ফেরত, বাট্টা, উত্তোলন, তারপর বিনামূল্যে পণ্য বিতরণ, এই সমস্ত জিনিস যদি থাকে আমরা ক্রয় থেকে সেটা মাইনাস করে দিব। কি, ফেরত, বাট্টা, উত্তোলন এবং বিনামূল্যে পণ্য বিতরণ, এইসব কি করব, ক্রয়কে কমিয়ে দেয়। এসব কি ক্রয়কে কমিয়ে দেয়, ক্রয় থেকে এগুলো আমরা কি করব, বাদ দিয়ে দিব। এরপর কি থাকে, যদি অলিখিত ক্রয়, অলিখিত ক্রয় যেমন অলিখিত বিক্রয়, বিক্রয়কে বাড়িয়ে দেয়, অলিখিত ক্রয় এখানে কি করব, যোগ করব। অলিখিত ক্রয় বা ধারের ক্রয় একই কথা, এটা থাকলে কি করব, ক্রয়ের সাথে যোগ করে দিব। তো ক্রয়ের সাথে, এই ক্রয়ের সাথে এগুলো মাইনাস আর এটা যোগ করার পর আমার কি বের হবে, নিট ক্রয়। তো এই নিট ক্রয় আর প্রারম্ভিক মজুদ যোগ করে, নিট ক্রয় আর প্রারম্ভিক মজুদ আমরা কি করব, এটা আর এটা যোগ হবে। সাথে আরো কিছু আছে যা ক্রয়ের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, সেগুলো আমরা সাথে যোগ করব। যেমন ক্রয় পরিবহন, একদম ক্রয়ের সাথে সরাসরি ভাবে জড়িত। আমদানি শুল্ক, যদি আমরা আমদানি করি শুল্ক দিতে হয়। তারপর জাহাজের ভাড়া দিতে হয়, ডক চার্জ দিতে হয়, সেগুলো আমরা যদি বাহির থেকে আনি তাহলে কি করতে হয়, শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, যখন আমরা বাহির থেকে পণ্য কিনে আনি বিদেশ থেকে, তখন কি এগুলোর প্রয়োজন হয়। এরপর মজুরি, পণ্য উৎপাদনের জন্য মজুরির প্রয়োজন হয়। তাহলে ক্রয়ের সাথে একদম প্রত্যক্ষভাবে জড়িত যেগুলো, সেগুলোই এখানে আসবে। আমরা যদি বেতনের কথা বলি, ভাড়ার কথা বলি, এগুলো কিন্তু ক্রয়ের সাথে সরাসরি ভাবে যুক্ত না। কারণ কি, যখন বিক্রেতা বিক্রয় করবে, আমি আমার বিক্রয় কর্মীকে বেতন দিব, ঠিক আছে, তখন ওগুলো কিন্তু ক্রয়ের সাথে সরাসরি জড়িত না। ক্রয়ের সাথে সেগুলো জড়িত, সেগুলো আমি এখানে আনবো। সব আনার পর কি হবে, সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়ার পর এই অ্যামাউন্টটা কি করবো আমরা, এই যে বিক্রয়, আমরা নিট বিক্রয় বের করেছিলাম, নিট বিক্রয় থেকে কি সম্পূর্ণটা বাদ দেওয়ার পরে আমাদের মোট লাভ চলে আসবে। এইভাবে আমরা মোট লাভটা বের করবো। এরপর আমরা কি করব, মোট লাভ থেকে পরিচালন ব্যয়গুলো বাদ দিব। পরিচালন ব্যয় কি, যেমন বেতন, বেতন এটা কি আমাদের ক্রয়ের সাথে সরাসরি ভাবে জড়িত না, এটা হচ্ছে পরোক্ষ খরচ। তাহলে বেতন, বিক্রয় পরিবহন, আমরা বিক্রয় করতে গেলে যে পরিবহন ব্যবস্থা যদি আমরা করে থাকি, যেমন ভাড়া, অফিস খরচ, বিদ্যুতের খরচ, ডাক ও তার বিজ্ঞাপন, এগুলো কি করব, আমরা সব মাইনাস করব। এগুলো হচ্ছে আমাদের সব খরচ। আবার বিজ্ঞাপন, বিজ্ঞাপন
এখানে বিজ্ঞাপন যদি অগ্রিম থেকে থাকে তাহলে সেটা আমরা কি করব, মাইনাস করে দিব। আবার মণিহারি অব্যবহৃত থেকে থাকলে আমরা কি করব, মাইনাস করে দিব। আর সব খরচগুলোর কথা বলি, যেমন বেতন, ভাড়া, এগুলোর সাথে যখনই অগ্রিম থাকবে তখন আমরা মাইনাস করে দিব, আর যদি বকেয়া থাকে তখন প্লাস করে দিব। ঠিক আছে, সকল প্রকার যে খরচগুলো থাকবে প্লাস করব কি থাকলে, বকেয়া থাকলে। এগুলো কিন্তু এই যে ভাড়ার ক্ষেত্রেও, অন্যান্য সব খরচের ক্ষেত্রে বকেয়া থাকলে প্লাস করে দিব। আর যদি অগ্রিম থাকে, অগ্রিম মানে কি, অগ্রিম মানে হচ্ছে আমি সামনের বছরের সামনের বছরের টাকাটাও কি এখন পে করে দিয়েছি, তাহলে সেই অগ্রিমটা কিন্তু আমাদের এই বছরের খরচ না, সেজন্য অগ্রিমটা বাদ দিয়ে দিব। আর যদি বকেয়া থাকে সেটা কি করে দিব, যোগ করে দিব। আর মণিহারি যদি অব্যবহৃত থাকে সেটা মাইনাস করব। এরপরে আছে দেখো আর কি কি খরচ, প্যাকিং খরচ, প্রদত্ত বার্তা, বীমা খরচ, ব্যাংক চার্জ, কমিশন প্রদান, ভ্রমণ খরচ, সাধারণ খরচ, কর ও অভিকর, আপ্যায়ন খরচ, রপ্তানি শুল্ক, বিক্রয় প্রতিনিধির কমিশন। স্থায়ী সম্পদ সমূহ যদি মেরামত করে থাকো সেই খরচটা, স্থায়ী সম্পদের অবচয়টা আসবে, যন্ত্রপাতির অবচয় থাকে, আসবাবপত্রের অবচয় থাকে, স্থায়ী সম্পদ যেগুলো আছে সেগুলোর অবচয় আসবে, সুনামের অবলোপন আসবে। আরেকটা আসবে হচ্ছে ইজারা সম্পদের অবলোপন। এই সবগুলো এখানে আছে। সবগুলো যদি তুমি মোট লাভ থেকে মাইনাস করো তখন যেটা তোমরা পাবে সেটা হচ্ছে পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে তোমরা কি করবা, অপরিচালন যে আয়গুলো আছে সেগুলো সব যোগ করবা। এখন অপরিচালন আয় তো আমি অনেকগুলো লিখেছি, এগুলো মনে 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 করতে করতে স্ট্রেস নেওয়ার দরকার নাই। যে কয়টা খরচ থাকবে এগুলো তো সব ডেবিট পাশে থাকবে, আর আয়গুলো তো ক্রেডিট পাশে থাকবে। যে কয়টা আয় পাবা সম্পদ বাদে, ক্রেডিট পাশে যা যা পাবা, সম্পদ তো চেনাই যায় সহজে, তো যে কয়টা থাকবে সেগুলো কি অপরিচালন আয়তে লিখে দিবা। যেহেতু তোমাদের পরিচালন পরিচালন আয়ে ওখানে কিছু মনে করার দরকার নাই, তো বাকি যে কয়টা আছে ওগুলো তো অপরিচালন আয়, সহজেই মনে রাখা যায়। সবগুলো আয় অপরিচালন আয় বিক্রয় বাদে, তো এগুলো সব অপরিচালন আয়ে লিখে দিবা। এইগুলো সব কি হবে, আবার এটার সাথে যোগ হয়ে যাবে, তাই তো। এরপর এখান থেকে মাইনাস হবে কি, অপরিচালন ব্যয়। এতক্ষণ আমরা পরিচালন ব্যয়গুলো এখানে লিখলাম, এখন অপরিচালন ব্যয় কোনগুলো, সুদগুলো লিখবা এখানে, যেমন ঋণের সুদ, মূলধনের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ। আর কি লিখবা, যে খরচগুলো সচরাচর হয় না, ঘটে থাকে না, যেমন দুর্ঘটনাজনিত ক্ষতি। এরপর কি, সম্পদ বিক্রয় করলে যে যদি ক্ষতি হয়ে যায়, সেই সম্পদ বিক্রয়জনিত ক্ষতি। এই কয়টা আইটেম জাস্ট মনে রাখবা, অপরিচালন ব্যয়। আর বাকি ব্যয়গুলো পরিচালন ব্যয়তে লিখবা, তাহলে সহজ হবে। এই ব্যয়গুলো বাদ দিলেই মিটলাম। আশা করি বুঝতে পেরেছো। আমার আমার চ্যানেলে আগে থেকে বিশদ আয় বিবরণী সম্পূর্ণ একটা চার্ট কিন্তু দেওয়া আছে, ওইটা ভালোভাবে দেখবা। আমি চেষ্টা করব পরবর্তীতে এমন একটা অঙ্ক আনার যেটার মধ্যে প্রায় সবগুলো আইটেম, অনেকগুলো আইটেম দেওয়ার চেষ্টা করব, যাতে একটা অঙ্ক করলেই তোমাদের অনেকখানি ক্লিয়ার হয়ে যায় আর তোমরা অনেকটা অ্যান্সার করতে পারো। আসসালামু আলাইকুম।